ওয়েলকাম ফ্রেন্ডস, দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কে আজকে আমরা আলোচনা করব জীবন বিজ্ঞান বিষয়ে মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে, যেটা 2022 জানুয়ারিতে দেওয়া হয়েছে। এখানে প্রথম প্রশ্ন দেখো, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটাতে সাহায্য করে যে হরমোন, সেটা কোনটা হবে? তোমরা সবাই জানো বৃক্কীয় নালীতে জলের পুনঃশোষণে সাহায্য করে এডিএইচ হরমোন, অর্থাৎ অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। সেকেন্ড প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিক নয়? সঠিক নয় দেখো, অপশান সি হবে। শিশ্মন্যাষ্টি চলন পদ্ম দেওয়া আছে। শিশ্মন্যাষ্টি চলন কোথায় দেখা যায়? লজ্জাবতীতে দেখা যায়, এটা পদ্মতে দেখা যায় না। ওকে, আর সবগুলো কিন্তু ঠিক আছে। 3 দাগের প্রশ্ন, ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে যে হরমোন, সেটা হলো কি? সেটা হবে অপশান খ, এফএসএইচ, অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটা ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে। সত্য মিথ্যাতে দেখো, গ্রোথ হরমোনের অধিক ক্ষরণের ফলে বামনত্ব রোগ হয়। এটা কি হবে? এটা ভুল হবে। গ্রোথ হরমোনের কম ক্ষরণে বামনত্ব হয়, আর বেশি ক্ষরণ হলে অতিকায়ত্ব বা অ্যাক্রোমেগালি, সেই দুটো রোগ হয়। সেকেন্ড, ফটোট্যাকটিক চলনায় ক্লামাইডোমোনাসের দেহের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে। এটা ঠিক। ফটোট্যাকটিক চলনের মাধ্যমে ক্লামাইডোমোনাস এক জায়গা থেকে অন্য জায়গাতে গমন করে, অর্থাৎ তার সামগ্রিক দেহের পরিবর্তন ঘটে। 3 আছে, আগাছানাশক হিসাবে কৃত্রিম অক্সিনের ভূমিকা আছে। এটাও ঠিক। আগাছানাশক হিসাবে বিভিন্ন ধরনের কৃত্রিম অক্সিন হরমোন ব্যবহার করা হয়, যেমন 2,4-D, MCPA, এই সমস্ত হরমোনগুলো ব্যবহার করা হয়। হরমোনের ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় না। হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় না, এই বক্তব্যটা কি হবে? ভুল হবে। হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। উৎসেচক ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় না। ওকে, তারপরে 3 দাগের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখো। প্রথমে আছে, উদ্ভিদের কাণ্ডে আলোক অনুকূলবর্তী চলন দেখা যায়, একটি পরীক্ষার সাহায্যে বক্তব্যটি ব্যাখ্যা করো। দেখো এটা কিভাবে লিখবে, আমাদের বইতে ভালো করে দেওয়া আছে। এটা রায়মার্টিনের সহায়িকা বই থেকে নেওয়া হয়েছে। এখানে তোমরা ফটোট্রপিক চলনের পরীক্ষাটা যে দেওয়া আছে সেটা তোমাদের পুরোটা লিখতে হবে। উপকরণ হিসাবে আমরা একটা কাঁচের বোতল, সতেজ মূলসহ চারাগাছ, বিশুদ্ধ জল আর কর্কের ছিপি, এগুলো নিয়েছি। এরপরে পরীক্ষা পদ্ধতি, সুস্থ চারাগাছটিকে ওই কাঁচের বোতলে কর্কের ছিপির সাহায্যে সোজা করে বসানো হবে। তারপর গাছ সমেত বোতলটিকে একটি অন্ধকার ঘরে জানলার সামনে রেখে দেওয়া হবে। তারপরে পর্যবেক্ষণ, কিছুদিন রাখার পর এইরকম 1 সপ্তাহর পর দেখা যাবে যে গাছের বিটপ অংশটি খোলা জানালার দিকে বেঁকে যাচ্ছে এবং বোতলের ভেতরের মূল আলোর বিপরীত দিকে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এখান থেকে কী সিদ্ধান্তে আসা যায় না, এই পরীক্ষা থেকে প্রমাণিত হয় যে উদ্ভিদের বিটপ অর্থাৎ কাণ্ডের চলন আলোক উৎসের গতির দিকে হচ্ছে, অর্থাৎ আলোকবর্তী চলন ঘটছে। ওকে, এছাড়া এই পরীক্ষার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি সূর্যের আলো উদ্দীপকের কাজ হিসাবে কাজ করে এবং কাণ্ড ও শাখা প্রশাখা সূর্যের আলোর অভিমুখে অগ্রসর হয়ে সাড়া প্রদান করে। উদ্ভিদের কাণ্ডে আলোক অনুকূলবর্তী এবং মূলে আলোক প্রতিকূলবর্তী চলন ঘটে। এটা লেখার দরকার নেই তোমাদের, এটা না লিখে এতটা পর্যন্ত তোমরা লিখবে, আলোক অনুকূলবর্তী চলন ঘটে। ঠিক আছে, এটুকুই, আর এগুলো লেখার দরকার নেই। ঠিক আছে, আর এরকমভাবে যদি একটা ছবি দিয়ে দিতে পারো তাহলে খুবই ভালো হয়। তারপরের প্রশ্ন 3 দাগের 2 ট্রপিক আর ন্যাস্টিক চলনের পার্থক্য লিখতে বলেছে। দুটো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, উদ্দীপকের প্রভাব আর অক্সিন হরমোনের প্রভাব। দেখো এখানে যেরকমভাবে লেখা আছে তোমরা সেভাবেই লিখে নিও। উদ্দীপকের প্রভাব, উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে ট্রপিক চলন ঘটে, আর ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতা ও স্থায়িত্ব অনুসারে ন্যাস্টিক চলন ঘটে। অক্সিন হরমোনের প্রভাব ট্রপিক চলনে থাকে, অর্থাৎ অক্সিন হরমোন দ্বারাই কিন্তু ট্রপিক চলন নিয়ন্ত্রিত হয়, আর ন্যাস্টিক চলনে অক্সিন হরমোনের কোনো ভূমিকা থাকে না। 3.3-তে যে প্রশ্ন আছে সেটা, মানবদেহে টেস্টোস্টেরন হরমোনের ভূমিকা লেখো। মানবদেহে টেস্টোস্টেরন হরমোন কী কী কাজ করে, এভাবে তোমরা লিখবে। প্রাথমিক ও গৌণ যৌনাঙ্গের বৃদ্ধি ও পরিস্ফুটন। টেস্টোস্টেরন হরমোন পুরুষ দেহের মুখ্য যে যৌনাঙ্গ, যেরকম শুক্রাশয়, আর গৌণ শুক্রাশয় থলি ও শিশ্ন, এগুলোর বৃদ্ধি ও পরিস্ফুরণে সাহায্য করে। সেকেন্ড পয়েন্ট লিখবে, গৌণ যৌন লক্ষণ প্রকাশ। বয়ঃসন্ধিকালে পুরুষের দেহে গোঁফ, দাড়ি, পেশিবহুল দেহ, গভীর কণ্ঠস্বর
এই সমস্ত গৌণ যৌন লক্ষণগুলোর বহিঃপ্রকাশ ঘটাতে সাহায্য করে। 3 হবে শুক্রাণু উৎপাদন। এটাও হচ্ছে বয়ঃসন্ধিকাল থেকে ও তার পরবর্তী সমগ্র যৌন জীবনকালে টেস্টোস্টেরন হরমোনের সাহায্যে কিন্তু শুক্রাশয়ের শুক্রাণু উৎপাদন নালিকা থেকে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে টেস্টোস্টেরন হরমোন। এছাড়া মৌলবিপাকীয় হার বৃদ্ধিতেও কিন্তু টেস্টোস্টেরন হরমোন সাহায্য করে। ওকে, তারপরে 3.4-এ জিব্বেরেলিন হরমোনের উৎসগুলো কি কি হবে? জিব্বেরেলিন সাধারণত উদ্ভিদের অঙ্কুরিত বীজ, পরিণত ও পরিপক্ক বীজে বেশি পরিমাণে পাওয়া যায়। এছাড়া অঙ্কুরিত চারাগাছে, মুকুল, বীজপত্রের কোষে, পাতার বর্ধিষ্ণু অঞ্চলে এই হরমোন পাওয়া যায়। এটা হচ্ছে জিব্বেরেলিন হরমোনের উৎস। তারপর 4-এর দাগের আছে উদাহরণের সাহায্যে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতিটি আলোচনা করো। ইনসুলিন আর গ্লুকাগনের ক্রিয়া পরস্পর বিপরীতধর্মী, এটার বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করতে বলেছে। তো এর ফিডব্যাক নিয়ন্ত্রণটা প্রথমে দেখব। উদাহরণের সাহায্যে বলেছে, আমরা এখানে উদাহরণ হিসেবে টিএসএইচ ও থাইরক্সিন এই দুটো হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যাখ্যা করব। দেখো, ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি দুরকম হয়, একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক বা ঋণাত্মক, আর একটা হয় পজিটিভ ফিডব্যাক বা ধনাত্মক। প্রথমে ঋণাত্মক ফিডব্যাক কীভাবে হচ্ছে দেখো, রক্তে যদি থাইরক্সিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় তাহলে কি হবে, মস্তিষ্কের যে হাইপোথ্যালামাস আছে সেটা উদ্দীপিত হয়, দিয়ে সেখান থেকে টিআরএইচ অর্থাৎ থাইরোট্রপিন রিলিজিং হরমোনের ক্ষরণ কমে যায়। এই হরমোনের ক্ষরণ কম হলে কি হবে, এই হরমোনের ক্ষরণ কম হলে অগ্রপিটুইটারি থেকে যে টিএসএইচ ক্ষরিত হয় সেটাও কমে যাবে। এইভাবে নেগেটিভ ফিডব্যাক হচ্ছে, যার ফলে থাইরক্সিনের মাত্রা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ বাড়বে না। তারপরে এইভাবে তোমরা যে ডায়াগ্রামটা দেওয়া আছে এই ডায়াগ্রামগুলো আঁকবে অবশ্যই, ঠিক আছে? তাহলে দেখো, রক্তে থাইরক্সিনের মাত্রা বেড়ে যাচ্ছে, এর জন্য একটা নেগেটিভ ফিডব্যাক হচ্ছে, যার জন্য হাইপোথ্যালামাস উদ্দীপিত হয়, দিয়ে টিআরএইচ অর্থাৎ থাইরোট্রপিন রিলিজিং হরমোনের পরিমাণ কমে যায়। এটা কমলে পিটুইটারির অগ্রখণ্ড থেকে টিএসএইচের পরিমাণ কমবে, দিলে থাইরক্সিন আর বেশি তৈরি হবে না, অর্থাৎ মাত্রা নিয়ন্ত্রিত থাকবে। একই রকমভাবে যদি রক্তে থাইরক্সিনের মাত্রা কমে যায় তখন কি হবে, তখন থাইরক্সিনের মাত্রা বাড়াতে হবে। এর জন্য হাইপোথ্যালামাসে একটা সিগন্যাল যাবে, অর্থাৎ হাইপোথ্যালামাস উদ্দীপিত হবে, যার জন্য সেখান থেকে টিআরএইচ অর্থাৎ থাইরোট্রপিন রিলিজিং হরমোনের পরিমাণ বৃদ্ধি পাবে। সেই হরমোন এসে পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ডকে উদ্দীপিত করবে, সেখান থেকে টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সেটার ক্ষরণ বাড়বে। সেটার ক্ষরণ বাড়লে পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোনের ক্ষরণ বেড়ে যাবে। এইভাবে যখন রক্তে থাইরক্সিনের পরিমাণ কমে যায়, এই টোটাল পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে রক্তে আবার থাইরক্সিনের পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হয়। এইভাবে টিএসএইচ ও থাইরক্সিনের ফিডব্যাক পদ্ধতি নিয়ন্ত্রিত হয়। ওকে, এইভাবে কিন্তু তোমরা লিখবে, অবশ্যই এই ডায়াগ্রামগুলো দিবে। তারপরে যেটা আছে ইনসুলিন আর গ্লুকাগন পরস্পর বিপরীত কাজ করে, ব্যাখ্যা করো। দেখো, ইনসুলিন কি কাজ করে, রক্তে শর্করার পরিমাণ কমায়, কিন্তু গ্লুকাগন বাড়ায়। তাহলে এটাতে একটা বিপরীত কাজ করেছে। এছাড়া আরও একটা বিপরীত কাজ করে, ইনসুলিন গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরিতে সাহায্য করে, অপরদিকে গ্লুকাগন গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরিতে সাহায্য করে। ঠিক আছে, এইভাবে দুটি হরমোন কিন্তু পরস্পর বিপরীতভাবে কাজ করে। ওকে, এইভাবে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের উত্তরগুলো রেডি করে নাও।